হ্যালো এভরিওয়ান, আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো বুধবার, ঘড়িতে এখন বাজে সকাল 8টা। আমরা যাচ্ছিলাম আমস্টারডামের উদ্দেশ্যে। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি এবং সুন্দর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এখন আমরা রাস্তায় যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো হলো সৌর প্যানেল, যা একটি ডিভাইস যা পিভি কোষ ব্যবহার করে সূর্যালোককে রূপান্তরিত করে শক্তিতে। পিভি কোষগুলি এমন একটি পদার্থ দিয়ে তৈরি যা আলোর সংস্পর্শে আসার সময় উত্তেজিত ইলেকট্রন তৈরি করে। ইলেকট্রনগুলি একটি সার্কিটের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং সরাসরি কারেন্ট বা বিদ্যুৎ উৎপন্ন করে। সে যাই হোক, এখন আমরা চলে এসেছি টিউলিপ ক্ষেতের সামনে। যখন শীতকাল শেষ হয়ে যায় এবং বসন্ত ঋতু দায়িত্ব নেয়, তখন টিউলিপগুলি ডাচ গ্রামাঞ্চলকে ফুলের বিশাল ক্ষেতে পরিণত করে। রংধনুর প্রায় প্রতিটি রঙের ফুল সূর্যের দিকে তাকায়। নেদারল্যান্ডসে বসন্ত আসার পরই টিউলিপের ঋতু শুরু হয়। বাল্বগুলিকে তাদের রং দেখানোর জন্য শুধুমাত্র কয়েকটি উষ্ণ আর রৌদ্রোজ্জ্বল দিনের প্রয়োজন। এর মানে টিউলিপের ঋতু শুরু হয় মার্চের শেষ থেকে মে মাসের শুরু পর্যন্ত। যদিও সব বছর যে সেম হয় সেটা বলা যায় না। এখন যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছেন সেগুলো প্রত্যেকটিই ছিল টিউলিপের সুন্দর রঙের ফুল দিয়ে ঢাকা, কিন্তু সামার আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ফিল্ডের ফুলগুলিকে কেটে নেওয়া হয়েছে এবং ফিল্ডগুলো কেমন যেন একটা রঙহীন হয়ে পড়ে আছে। আমাদের সাথে সাথে ফিল্ডগুলিও অপেক্ষা করে আছে পরের বছরের জন্য। এই ফিল্ডগুলির পাশে প্রচুর এরকম বাড়িও দেখতে পাওয়া যায়, যেগুলোতে অনেক জায়গাতে মানুষও থাকে, আবার এগুলোতে আবার অন্যান্য অনেক কিছু চাষবাসও করা হয়। এখানে সব কিছু রাসায়নিক পদ্ধতিতে চাষ করা হয়, তো তাই এরকম বাড়ি দেখা যাচ্ছে। এরপর আমরা ট্রেনে করে স্টেশনে পৌঁছে যাই এবং স্টেশনে নেমে গিয়ে অ্যাক্সিলেটারের দিকে যাই। এখানকার অ্যাক্সিলেটারগুলো এত উঁচু উঁচু এবং লম্বা লম্বা ছিল, যেগুলো দেখে তো আমার রীতিমতো ভয় পাচ্ছিল। এখানকার অ্যাক্সিলেটারগুলো এতটা স্টিফ হওয়ার কারণ হলো যাতে কম জায়গার মধ্যে অনেকগুলো তৈরি করা যায় এবং মানুষকে ওয়েট করতে না হয়। এরপর আমরা স্টেশন থেকে বেরিয়ে যাই এবং রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই কানালের সামনে, এবং সেখানে গিয়ে দেখি প্রচুর মানুষজন বোটে উঠে ঘোরাফেরা করছেন এবং সুন্দর দৃশ্য উপভোগ করছেন। তো সেটা দেখে তো আমাদেরও মনে হলো আমরাই বা কেন উঠবো না। তাছাড়াও আমরা এখন চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে, যেখানে ক্যানাল ক্রুজ, ওপেন বোট আর প্যাডেল বোটের জন্য টিকিট কাটা যাচ্ছিল। যার যেরকম প্রয়োজন সে সেরকমভাবে টিকিট কেটে নিতে পারে। আমাদের মোস্ট প্রেফারেন্স ছিল ওপেন বোট, তাই আমরা ওপেন বোটেরই টিকিট কেটেছিলাম। আর আমাদের বোটটার নাম ছিল ব্লু স্কাই বোট। টিকিট আমরা অনলাইন থেকে কেটে নিয়েছিলাম, আর আমাদেরকে শুধুমাত্র ওখানে গিয়ে ওটা ভেরিফাই করতে হয়েছিল, এবং ভেরিফাই করার পর তারা আমাদেরকে এরকম একটা কাগজের মধ্যে নাম লিখে দিয়েছিল। যদি অনলাইনে টিকিট না কেটে রাখেন তাহলে হয়তো কিছুক্ষণ টাইম আপনাদেরকে ওয়েট করতে হতে পারে। আমার মনে হয় অনলাইনে টিকিট কেটে নেওয়াই ভালো। যদি সব কিছু দেখতে চান কিন্তু আপনার হাতে সময় না থাকে, তাহলে আমার মতে এই বোট ট্যুরটা অবশ্যই নিতে পারেন, যেটা আপনাকে আমস্টারডামের প্রায় 100টি বিখ্যাত জায়গা জাস্ট বোটে বসে 1 ঘন্টার মধ্যে দেখিয়ে দিতে পারে। চলুন তাহলে বোটে উঠে পড়ি এবং এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে এগোতে থাকি। আর আমাদের পেছনে যে বোটটা দেখতে পাচ্ছেন, এটা ছিল ঢাকা দেওয়া বোট। আজকের জন্যে আমাদের যিনি সারথি তিনি তার বোটে উঠে পড়েছেন এবং তার জায়গায় বসে গেছে, এবং কিছুক্ষণের মধ্যে বোট চলতেও শুরু করেছে। আর আমরা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আজকের ওয়েদার এতটাই সুন্দর ছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে তো এরকম রৌদ্রোজ্জ্বল দিন পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। যদিও ফোরকাস্টে অনেক টাইমে দেখাচ্ছিল যে বৃষ্টি হতে পারে, যাই হোক আমাদের ভাগ্য ভালো ছিল বলেই হয়তো এরকম একটা রৌদ্রোজ্জ্বল দিন আমরা সেদিন পেয়েছিলাম এবং বোট রাইডটা এত সুন্দরভাবে উপভোগ করতে পেরেছিলাম। যদিও রোদ ছিল, কিন্তু সেই রোদ একেবারেই গায়ে লাগছিল না। আর আমাদের এই বোটের যিনি সারথি ছিলেন তিনি আমাদেরকে প্রত্যেকটি জায়গার বিবরণ দিতে দিতে যাচ্ছিলেন এবং প্রত্যেকটি জায়গার ইতিহাস নিয়ে আমাদেরকে অবগত করছিলেন।
part in the 7th century and now. And in the 7th century, you had to pay tax over the amount of windows you had. So they built as much windows as possible to show their wealth. You can see the houses are getting wider and wider. এখানে তিনি জায়গাগুলোর ডেসক্রিপশন দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তিনি বলছিলেন যে সেই সময় নাকি উইন্ডো ট্যাক্স দিতে হতো। উইন্ডো ট্যাক্স মানে হলো একটি বাড়ির জানলার সংখ্যার ওপরে ভিত্তি করে ট্যাক্স দিতে হতো। যদিও তখনকার মানুষজন ট্যাক্স এড়ানোর জন্য কিছু কিছু বাড়িতে দেখা যায় যে জানালার স্পেসগুলি ইট দিয়ে ঢাকা দিয়ে রাখতো, যাতে সেগুলো পরবর্তী সময়ে গ্লাস বা কাচের করে নেওয়া যায়। এই সব সুন্দর সুন্দর ইতিহাস জানতে জানতে আমরা আমাদের এই বোট রাইডটি খুব বেশি উপভোগ করছিলাম। আর আমরা ছাড়াও আরও অন্যান্য অনেক যাত্রী ছিল যারা এই বোটে রাইড করছিল সেদিন। যদিও প্রত্যেকটি বোটের ধরন আলাদা। কোনো বোট ঢাকা দেওয়া, কোনো বোট খোলা, আবার কোনো বোট নিজে প্যাডেল করে যেতে হয়। আমরা এই খোলা বোটটিই নিয়েছিলাম যাতে বাইরের দৃশ্যটা খুব ভালোভাবে উপভোগ করতে পারি। সবাই এই রাইডটাকে খুব বেশি এনজয় করছিল। আর ডাচ মানুষজন তো অনেক বেশি ফ্রেন্ডলি হয়, তাই আমাদের সহযাত্রীরাও ছিল অনেক বেশি ফ্রেন্ডলি। যখন এই ব্রিজগুলোর মধ্যে দিয়ে যাচ্ছিলাম তখন একটু ভয় ভয় লাগছিল, আবার বেরিয়ে যাওয়ার পর শান্তি, উফ বাবা, সত্যি। আর যদিও রোদে থাকতেই বেশি ভালো লাগছিল, কারণ জলের মধ্যে প্রচণ্ড বেশি পরিমাণ হাওয়াও দিচ্ছিল, আর এখানে তো সবসময়ই একটা শীতকাল থাকেই। এই জলটা কিন্তু বেশ অনেকটাই গভীর ছিল। যদিও জলটা দেখে আমার বারবারই মনে হচ্ছিল একটু হাত দেওয়ার জন্যে, কিন্তু বোটে ওঠার আগে আমাদের যিনি সারথি ছিলেন তিনি আমাদেরকে বলে দিয়েছিলেন যাতে আমরা জলে হাত দেওয়ার চেষ্টা না করি বা বোটে ঝুঁকে না যাই। কিন্তু জলটা যদিও প্রচণ্ডই গভীর ছিল, তাই আমি আর নিজে সাহস সঞ্চয় করে এইসব কাজ করতে যাইনি বাবা। যদি কিছু হয়ে যায় তখন কি হবে? চলুন তাহলে এখন আমার সাথে সাথে আপনারাও এই বোট রাইডটা এনজয় করতে থাকুন। যে শহরে ১০০ কিলোমিটারেরও বেশি খাল রয়েছে, এতে অবাক হওয়ার কিছু নেই যে লোকেরা জলের ওপর জীবনযাপন করছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সেখানে থাকার জায়গার অভাব ছিল, আর অথচ পণ্যবাহী জাহাজ প্রচুর ছিল, তখন আমস্টারডামের বাসিন্দারা তাদের বিখ্যাত খালগুলিকে তাদের বসার ঘরে পরিণত করেছেন। এছাড়াও আমস্টারডামে প্রচুর হাউস বোটও পাওয়া যায়। এখানে ৩ রকমের হাউস বোট পাওয়া যায়। একটা হচ্ছে হাউস শিপ, একটা হাউস ভেসেল এবং একটা হাউস আর্ক। আপনি যদি কখনও আমস্টারডামে আসেন তো একটি হোটেলের পরিবর্তে আপনি একটি হাউস বোটও ভাড়া করতে পারেন, যেখানে আপনি সব রকমের বোট পেয়ে যাবেন, সেটা বিলাসবহুল থেকে সাধারণ পর্যন্ত। এই বোট রাইডটাতে আমাদের ওই 20 ইউরো মতো লেগেছিল। আলাদা আলাদা বোটের জন্য আলাদা আলাদা প্রাইস থাকে, যার যেরকম রিকোয়ারমেন্ট সে সেরকমভাবে ভাড়া করে নিতে পারেন। এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আজকের এই বোট রাইডটি আমরা সম্পূর্ণ করি, আর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। পুরো রাইডটা ওই ১ ঘন্টা মতো সময়ের ছিল। প্রত্যেকটা জায়গা আমরা খুব ভালোভাবে উপভোগ করেছি, এবং সারা জীবন মনে রাখার মতো একটা রাইড ছিল, যেটা হয়তো আর কখনোই ভোলা যাবে না। এরকমভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই এবং বোট থেকে নেমে যাই। বোট থেকে নেমে খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, যেখানে গিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বার্গার, যেটা খেতে খুব একটা ভালো হয়তো ছিল না, বাট এখানের অনুযায়ী তো খুবই ভালো ছিল। এর মধ্যে ছিল একটা চিকেনের প্যাটিস, লেটুস পাতা, শসা, পেঁয়াজ আর মাস্টার্ড সস, যেটা পুরোটা একসাথে খেতে ভালোই লাগছিল। আর আজকে তাহলে খেতে খেতে এই ভ্লগটা কমপ্লিট করে, যদি আমার এই ভ্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন।